পূর্বের তুলনায় মিশেল এখন আরো অধিক শক্তিশালী হয়ে উঠেছে। পৃথিবীর এমন কোনো ভয়ঙ্কর ক্ষেত্র বাদ নেই যে ক্ষেত্রকে মোকাবেলা করে ফিরে আসেনি মিশেল। জেলে থাকাকালীন অবস্থায় স্বয়ং মৃত্যুকেও সে কাছ থেকে প্রত্যক্ষণ করে এসেছে। লাইফে এর চেয়ে কঠিন পরিস্থিতি আর কি হতে পারে? এটিই সঠিক সময় সামনে দাঁড়িয়ে থাকা এই মানুষরূপী পাপিষ্ঠ মানুষটিকে তার পাপের শাস্তি দেওয়ার। এক্ষেত্রে বিন্দুমাত্র কৃপণতা করবে না মিশাল। এসব ভেবেই নাক ঘেঁষে অট্ট হাসল মিশাল। ঝট করে টুটুল চৌধুরীর হাতটি তার কাঁধ থেকে সরিয়ে পিছু ঘুরে তাকালো। দৃষ্টি তার ক্ষীণ ও রক্তশূল। ভাব শূন্য গলায় বলল, আমি তো উল্টো আরেকটি খবর পেলাম। শুনলাম আপনি নাকি সাহিল ভাইকে গাড়ি চাপা দিয়েছেন। কোনোভাবে সাহিল ভাইয়ার সাথে আপনার বনাবনি হচ্ছিল না। আই মিন, আমার থেকে প্রতিশোধ নেয়ার জন্যই পূর্বে মূলত সাহিল ভাই আপনার সাথে হাত মিলিয়েছিল। জারিফের মৃত্যু, সামান্তা ও লাবিবের হাফ মার্ডার, আমাকেও গারদের পেছনে রেখে মার্ডার করার তীব্র প্রচেষ্টা, এসব যখন সাহিল ভাই সামনে আনতে চাইল, আপনি তখনই তাকে। মুখের রং পাল্টে গেল টুটুল চৌধুরীর। পিলা চমকে গেল তার। তুমুল গতিতে খেপে গেলেন তিনি। সত্য যেন সহ্য হলো না। মুহূর্তেই মিশালের শার্টের কলার চেপে ধরলেন তিনি। অগ্নিশর্মা দৃষ্টিতে তাকালেন ডান পিঠে হাসতে থাকা মিশালের দিকে। গলার আওয়াজ নিম্ন গতিতে এনে চিবিয়ে চিবিয়ে বললেন, মুখ সামলে কথা বল। আমি কাউকে মার্ডার টার্ডার করিনি। সেদিন আমি দয়া করেছিলাম বলেই কিন্তু তুই আজকে জেল থেকে ছাড়া পেয়েছিস, নয়তো এখানেও মায়ের ভোগে থাকতিস। সো মেপে কথা বল আমার সাথে। কাহিনী উল্টো দিক ঘুরিয়ে দিস না, তবে আমার চেয়ে খারাপ কিন্তু কেউ হবে না। বাংলায় একটি প্রবাদ আছে জানেন? মাটিতে আঘাত করলে নাকি গুনাগাররা চেতে। হেয়ার সামথিং ইজ ফিশি। সাহিল ভাইকে সত্যি সত্যি আপনি মার্ডার করেননি তো? নিশানা অন্যদিকে ঘুরে গেল। শুকনো ঢোক গিললেন টুটুল চৌধুরী। নিজের পাতা জালে নিজেই ফেঁসে গেল বিষয়টা এমন মনে হলো। ইদানিং এমনিতেও তিনি ভয়ে ভয়ে থাকছেন। ডিপার্টমেন্টের সবাই তার পিছনে জাসুসি করছেন। কখন কার কোন ট্রেপে ফেঁসে যান তিনি সেই নিয়ে বেশ দুশ্চিন্তায় ভুগছেন। মিশালের একটি টোটকাতেই জবান বন্ধ হয়ে গেল তার। হাত পা একাধারে কাঁপতে শুরু করলো। ইতিমধ্যেই সেদিনকার সেই পুলিশ অফিসারটি ঘটনাচক্রে উপস্থিত হয়ে গেলেন। যে পুলিশ অফিসারটি টুটুল চৌধুরীর বিরুদ্ধে প্রমাণ জড়ো করে সামান্তাকে সাহায্য করার চেষ্টা করেছিলেন। তবে শেষ পর্যন্ত তো তা হয়ে ওঠেনি। সেদিনের সেই অ্যাক্সিডেন্ট সব লণ্ডভণ্ড করে দিয়েছিল। গাড়ির সাথে সাথে রেকর্ড করা ফোনটিও চুরমার হয়ে গিয়েছিল। এরপর থেকে টুটুল চৌধুরীর বিরুদ্ধে স্ট্রং কোনো প্রমাণ জোগাড় করতে পারেননি অফিসারটি। ঘটনার 5 মাস পরে নিজেকে ভালো প্রমাণ করার জন্য এবং নিজের চাকুরিকে বাঁচানোর জন্য টুটুল চৌধুরী মিশালের কেসটি তুলে নিয়েছিলেন। কোনো না কোনোভাবে তিনি বুঝতে পেরে গিয়েছিলেন তার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করা হচ্ছিল, আর সেই কারণেই তিনি অযথা নিজের ক্যারিয়ার খারাপ করতে চাননি। মিশাল ও সামান্তার জীবনকে যতটুকু খারাপ করার তা তো তিনি করেই দিয়েছিলেন। তাই এই পর্যায়ে এসে ক্ষান্ত হয়ে গিয়েছিলেন। মিশালের শার্টের কলার থেকে টুটুল চৌধুরীর হাতটি সরিয়ে নিলেন পুলিশ অফিসার আব্রাহাম খান। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন তিনি টুটুল চৌধুরীর দিকে। মাথা থেকে ক্যাপটি খুলে কদাচিৎ হেসে বললেন, সরি টু ইনফর্ম ইউ স্যার, কেসটিকে তদন্ত করার ভার এখন উপর মহল থেকে আমার উপর দেওয়া হয়েছে। আর আপনাকে বিশেষভাবে আমাদের ডিআইজি স্যার ডেকেছেন কিছু সওয়াল জবাবের জন্য। হোয়াট? কেসটিকে এখনও তদন্ত করার কি আছে? ইট ইজ অ্যান অ্যাক্সিডেন্ট কেস। তাছাড়া তোর আচরণ এত পরিবর্তন হলো কিভাবে? আমি তো তোর সিনিয়র। ভদ্রতার সাথে মাথা নামিয়ে কথা বল। সিনিয়র হিসাবে নিজের মর্যাদা জায়গাটুকু কতটুকু অক্ষুণ্ণ রেখেছেন তা আগে ভাবুন। বাই দ্য ওয়ে, আই থিঙ্ক ডিআইজি স্যারের কল আসার আগেই আপনি যদি ওনার সাথে দেখা করতে চলে যান তবে হয়তো আপনার জন্যই ভালো হবে স্যার। জুনিয়র হিসাবে আপনার এতটুকু ভালো আমি চাইতে পারি। পূর্বের তুলনায় টুটুল চৌধুরী অধিক ক্ষেপে আব্রাহাম খানের শার্টের কলার ধরার পূর্বেই আব্রাহাম খান পিছু ঘুরে বাড়ির ভেতর ভিড় জমিয়ে পাড়া প্রতিবেশীদের এক প্রকার ধমকে বললেন, কি ব্যাপার, হ্যাঁ এখানে এত ভিড় জমিয়ে রেখেছেন কেন? সার্কাস হচ্ছে এখানে? যান, যে যার বাড়ি চলে যান। বাড়ির মেইন গেট এখন
বন্ধ করে দেওয়া হবে। প্লিজ হ্যারি আপ। আব্রাহাম খানের সাহস দেখে অবাক না হয়ে পারলেন না টুটুল চৌধুরী। এভাবে এড়িয়ে চলা তাকে? পরবর্তী পদক্ষেপ নেওয়ার পূর্বেই ডিআইজি স্যারের কল চলে এলো টুটুল চৌধুরীর ফোনে। ঘাবড়ে উঠলেন তিনি। স্ক্রিনের দিকে তাকিয়ে ভয়ে কাঁপতে লাগলেন। আর এক মুহূর্ত সময় ব্যয় করলেন না। এক প্রকার দৌড়ে বাড়ি থেকে বের হয়ে গেলেন। কপালে কি আছে আজ তা ভাবতে ভাবতে আল্লাহর নাম জপ করতে লাগলেন। আব্রাহাম খানের চেঁচামেচিতে বাড়ি ভর্তি মানুষজন এক এক করে বাড়ি থেকে বের হয়ে যেতে লাগলেন। অবাক হলেন তারা অফিসারের এহেন বিরূপ আচরণে। মরা বাড়িতে মানুষ থাকবে না তো কি থাকবে? এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল এই বাড়িতে, আর প্রতিবেশীরা দেখতে আসবে না? বিষয়টা একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল। পুলিশের নামে তারা নিন্দেমন্দ করতে লাগলো। এরই মধ্যে আর একটি চাঞ্চল্যকর বিষয় উঠে এলো। অপ্রত্যাশিত এক কানাঘুষা ভেসে আসতে লাগলো হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকা মিশালের কর্ণকুহরে। সবাই প্রায় একই কথা জপ করছিল, সাহিল ও সামান্তার বিয়েটা হলো কবে? এলাকার মানুষ হয়েও তারা কিছু জানতে পারল না, কেউ তাদের কিছু জানায়নি। বিষয়টা কেমন যেন হজম হচ্ছে না তাদের। সাহিলের মৃত্যুটাও মানতে পারছে না তারা। সবকিছু কেমন যেন ধোঁয়াশা লাগছে। কিছুতে একটা ঘাপলা নিশ্চয়ই রয়েছে। মুহূর্তে টনক নড়ল মিশালের, মাথা ঘুরতে লাগলো তার। সাহিল ও সামান্তার বিয়ে হলো অথচ এলাকার মানুষজন এই বিষয়ে কিছুই জানে না। এটা কিভাবে সম্ভব? মিশাল জেল থেকে ছাড়া পেয়ে এলো আজ 7 দিন হলো। সামান্তা ও সাহিলের বিয়ের আজ 10 দিন পূর্ণ হতে চলল। মাঝখানে 5 মাস মিশালকে জেল খাটতে হয়েছে, আর সামান্তা সুস্থ হয়ে বাড়ি ফিরেছে মাত্র মাসখানেক হলো। 1 মাসের মধ্যে কি এমন ঘটে গেল যার কারণে সামান্তা ও সাহিলের বিয়ে হয়ে গেল, যেখানে তাদের দুজনের সাথে আরো দুজনের জীবন জড়িয়ে রয়েছে? বিয়ের 10 দিনের মাথায় সাহিলেরও মৃত্যু ঘটল। টুটুল চৌধুরী, আব্রাহাম খান, সামান্তার ওই সময়ের অদ্ভুত আচরণ, সব মিলিয়ে মিশালের মাথা পাগল হয়ে যাচ্ছিল প্রায়। মাথায় তীব্র ব্যথা অনুভব হচ্ছিল তার। কপাল ঘষতে লাগলো সে। ইতিমধ্যেই বাড়ির মেন গেট লাগিয়ে আব্রাহাম খান মৃদু হেসে মিশালের কাঁধে হাত রাখলেন। মিষ্টি হেসে নমনীয় স্বরে বললেন, হে ইয়ং ম্যান, তুমি এখানে কি করছো? বাড়ি যাও, ফ্রেশ হও, রেস্ট নাও, পরিবারকে সময় দাও, জীবনকে উপভোগ করো। আমি এখানকার সব সামলে নিচ্ছি, ওকে? রহস্যময় হাসি হেসে মিশালকে চোখ মারলেন আব্রাহাম খান। বোকা বনে গেল মিশাল। কি চলছে এখানে এসব? কিছুই তো স্বাভাবিক মনে হচ্ছে না। তার অগোচরে কিছু একটা ঘটে যাচ্ছে যা সে টের পাচ্ছে না। সাহিলের লাশটির দিকে একবার ঘুরে তাকালো মিশাল। লাশের পাশে মাথায় হাত দিয়ে বসে আছেন তরুণ চৌধুরী। তার পাশে নিথর হয়ে বসে আছেন নাজিয়া চৌধুরী। সাহিলের লাশটির দিকে একবার সূক্ষ্ম দৃষ্টিতে তাকিয়ে মিশাল কপাল কুঁচকালো। মনে হলো কাফনের কাপড়টির ওপর লাল রং ঢেলে দেওয়া হয়েছে। হিসেব অনুযায়ী সাহিলের মৃত্যুর প্রায় 8 ঘন্টা চলছে, অথচ তার শরীর থেকে এখনো রক্ত ঠিকরে পড়ছে। এতক্ষণে তো রক্ত বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল। রক্তক্ষরণ যতটুকু হওয়ার দরকার তা তো ঘটনাচক্রেই ঝরে গিয়েছে। তার বিচার বুদ্ধি তো অন্তত তাই বলছে। খটকা লাগলো তার। দৌড়ে সাহিলের লাশটির পাশে গেল সে। অমনি ঘটে গেল আরও একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। সাহিলদার বাড়িতে গেট ভেঙে ফেলার উপক্রম হয়ে গেছে প্রায়। কয়েকদল গুন্ডা মাস্তানদের মতো লোক এসে হাতে লাঠি ও ছুরি চাপাতি নিয়ে গলা ভেঙে চিৎকার করে হরদমে বলতে লাগলো, এই গেট কল, জেনিয়াকে বের করে দে। কোথায় লুকিয়ে রাখিছিস তাকে? আব্রাহাম খান দৌড়ে গেলেন সেখানে। ঘটনাটিকে তিনি স্বাভাবিকভাবে নিলেন। মনে হলো যেন তিনি আগে থেকেই প্রস্তুত ছিলেন এই ঘটনাটির জন্য। বেশ ভাবসাব নিয়ে তিনি হাতে থাকা লাঠিটি ঘোরাতে লাগলেন। শার্টের কলার উঁচিয়ে বখাটে ছেলেগুলোকে উদ্দেশ্য করে বললেন, কি ব্যাপার? কি কাজ এখানে? এই বাড়ির ছেলে আমার হবু বউ আমার জেনিয়াকে নিয়ে পালিয়েছে। গেট খুলে দিন বলছি। আমি আমার হবু বউকে ফেরত চাই। এই, তোরা কি পাগল হয়ে গেছিস? এই বাড়ির ছেলে তো গতকাল রাতেই রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। ওই যে পিছনে তার লাশ। সামান্তাকে নিয়ে বাড়ি ফিরল সবাই। জেসমিন বেগম, মিজানুর রহমান, সাইফা ও লাবিব মিলে সামান্তাকে ধরাধরি করে তার বিছানায় শুইয়ে দিল। আচমকা তিনজনের দিকে তাকিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল।
মুখের বিবর্ণ রং পাল্টে মুচকি হাসল। দৌড়ে গিয়ে সাইফা রুমের দরজার খিল আটকে দিল। শাহনাজ বেগম, সাইমা ও রুমকি বাড়ির ড্রয়িং রুমে মন ভার করে বসে আছে। সাহিলের অ্যাক্সিডেন্ট তারা ভুলতে পারছে না। তাদেরকে এড়িয়ে যাওয়ার জন্যই মূলত রুমের দরজাটি আটকে দেওয়া রুমকির। দরজা লাগানোর শব্দ পেয়ে ইতিমধ্যেই সামান্তা অবচেতন হওয়ার ভান ধরা অবস্থা থেকে তরতরিয়ে শোয়া থেকে উঠে বসে গেল। পেরেশান হয়ে সে বালিশের তলা থেকে একটি সেলফোন বের করলো। হুড়োহুড়ি করে কারো নাম্বারে ডায়াল করলো। প্রথম কল বেজে উঠতেই ওই পাশ থেকে রাফিন কলটি তুলল। দ্রুত গলায় বলল, হ্যাঁ সামান্তা বলো। ওখানে সব কিছু ঠিকঠাক আছে তো ভাইয়া? জেনিয়া ঠিক আছে তো? সাহিল ভাইয়া ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, সবাই ঠিক আছে। আগে বলো তোমাদের ওখানে কি অবস্থা? সব প্ল্যান মোতাবেকই চলছে। তুমি শুধু সাহিল ভাই ও জেনিয়াকে একটু দেখে শুনে রেখো, জাস্ট 2 দিনের জন্য। এর মধ্যেই টুটুল চৌধুরীর কেচ্ছা আমরা খতম করে ফেলবো। আব্রাহাম স্যার তো আছি, তিনি ওই দিক ম্যানেজ করে নেবেন। সাথে জেনিয়ার বিয়েটাও আটকে যাবে। তারা হয়তো সাহিল ভাইয়ার বাড়িতে হামলা করতে এসেও পড়েছে। তোমার প্রশংসা না করে পারছি না সামান্তা। এক ঢিলে কীভাবে 2 পাখি শিকার করতে হয় তা তোমার কাছ থেকে শেখা উচিত। কিন্তু আমি ভাবছি মিশাল যদি আমাদের প্ল্যানে ধরে ফেলে। মুহূর্ত কয়েক ভাবল সামান্তা। নিজের প্রতি আত্মবিশ্বাস রাখলো। প্রবল মনোবল নিয়ে বলল, মিশাল ভাইয়ার ব্যাপারটা না হয় আমি বুঝে নিব, তুমি ওই দিকটা সামলে নাও। তাদের দুজনকে নিরাপদে রাখার দায়িত্ব কিন্তু তোমার। যে কোনো সময়ে তোমাদের প্রয়োজন পড়তে পারে, সো বি অ্যালার্ট অ্যান্ড কেয়ারফুল। মিশাল যদি আমাদের প্ল্যান ধরে ফেলে? ওকে, তুমি এই ব্যাপারে কোনো টেনশন নিও না, আপডেট দিতে থাকো আমায়। তোমার যে কোনো প্রয়োজনে আমরা সঠিক সময়ে হাজির হয়ে যাব। ওকে ভাইয়া, টেক কেয়ার অফ ইয়োরসেলফ। কলটি কেটে সামান্তা স্বস্তির শ্বাস ফেলল, তবে নিজেকে বিশ্রাম দিল না। নতুন উদ্যমে পুনরায় কারো নাম্বারে ডায়াল করতে ব্যস্ত হয়ে পড়ল। উদ্বিগ্ন হয়ে উঠলেন মিজানুর রহমান। সামান্তার পাশে এসে বসলেন। চিন্তিত গলায় বললেন, ওদিকে সব ঠিকঠাক আছে তো? আমরা কিন্তু এই অভিনয়টা বেশি সময় ধরে চালিয়ে যেতে পারবো না। যা বুঝলাম, সাহিলের এই সাজানো মৃত্যুতে সবার আবেগ জড়িয়ে রয়েছে, বিশেষ করে এলাকাবাসীদের। তাদের তোপের মুখে পড়তে পারবো না। সো যা করা তাড়াতাড়ি কর। পেরেশান সামান্তা বেশ উদ্গ্রীব গলায় বলল, আমি জানি বাবা, ওখানকার সব দায়িত্ব যেহেতু আমি আব্রাহাম খানের ওপর ছেড়ে দিয়েছি, সো তাকে একবার কল করে জানতে হবে ওখানকার খবর কি। আমার মনে হয় তিনি আমাদের চেয়েও বেশি সতর্ক ও দায়িত্বশীল। নিশ্চয় খুব শীঘ্রই কোনো একটা সুরাহা হবে। ব্যতিব্যস্ত ভঙ্গিতে আব্রাহাম খানের নাম্বারে কল করলো সামান্তা। 10 দিনের এত নাটকীয়তার পর সমাপ্তিতে এসে কোনো রকম গন্ডগোল চাচ্ছে না সে। ভালোই ভালোই সবকিছু মিটে গেলেই শান্তি। যতক্ষণ অবধি তাদের প্ল্যান সাকসেসফুল না হবে ততক্ষণ অবধি শান্তি মিলবে না কারো। এভাবে সবাইকে অশান্তির মধ্যে রেখে সামান্তা নিজেও স্বস্তি পাচ্ছে না। যেখানে প্ল্যান কার্যকরেরও একটি ব্যাপার রয়েছে, সামান্তা চাইছে না তার প্ল্যান ফ্লপ হয়ে যাক। 2-3 বার কলটি বেজে যাওয়ার পর পরিশেষে কলটি তুললেন আব্রাহাম খান। বিচলিত স্বরে সামান্তা হ্যালো বলতেই আব্রাহাম খান বেশ চটপটে গলায় বললেন, বি কল সামান্তা, তুমি এত গাবড়ে যাচ্ছ কেন? আমি তো আছি নাকি? এখানকার সব ঠিকঠাক আছে। আমি এখন থানায় যাব, তোমরাও চলে এসো। মিশাল আমার সাথেই রয়েছে, ভাবছি তাকে নিয়ে আমি একেবারে থানায় চলে যাব। আর তোমরা ওখান থেকে সবাই মিলে থানায় চলে এসো। মনে তো হচ্ছে আজ এই টুটুলে চৌধুরীর দা ওয়ান এন্ড হবে। ওকে, বাট ওই বেওয়ারিশ লাস্টার কি করবেন? লাশটা অলরেডি গাড়িতে তুলে নেওয়া হয়েছে, মর্গে পাঠিয়ে দেওয়া হবে। তরুণ চৌধুরী খুব ঝামেলা করছিল বলার উপর মহল থেকে অর্ডার এসেছে লাশটিকে এখনই মর্গে নিয়ে যেতে হবে। কিছুতেই মানছিলেন না তিনি। এরপর নিজেই বলল থানায় যাবেন তিনি, উপর মহলের সাথে কথা বলবেন। ভাবলাম আসুক না একবার থানায়, টুটুল চৌধুরীর পর্দা পাশ হওয়াটা একটু দেখুক।
হু হা করে হাসতে লাগলেন তিনি। শুকনো মুখ সামান্তার, বিবর্ণ ঠোঁট, সেই ঠোঁটে কোনো হাসি নেই। সে এখনো শঙ্কায় রয়েছে, কারণ টুটুল চৌধুরীকে ধরা চারটিখানি কথা নয়।